একটা সময় ছিল যখন মধ্যপ্রাচ্যের বহু নেতা ক্ষুব্ধ ছিলেন যুক্তরাষ্ট্রের উপর। তারা মনে করতেন ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর নয়, বিশেষ করে যখন 2015 সালে বারাক ওবামা প্রশাসন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করলো এবং পরমাণু চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান স্বাক্ষর করলো। তখন আরব বিশ্বের অনেকে এটাকে দুর্বলতা হিসেবে দেখেছিল, কারণ তখন তাদের দৃষ্টিতে ইরান ছিল এক শক্তিশালী আধিপত্য। গাজা থেকে শুরু করে ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সবখানে ছিল ইরানের প্রভাব। কিন্তু আজ 2026 সালের ফেব্রুয়ারিতে ছবিটা সম্পূর্ণ উল্টো। এখন আমেরিকা যখন ইরানের উপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন কাতার, তুরস্ক, সৌদি আরব আর মিশর সেই হামলা ঠেকাতে ওয়াশিংটনে মরিয়া হয়ে লবিং করছে। সবাই চাইছে উত্তেজনা কমুক, যুদ্ধ না হোক। কিন্তু কেন এই পরিবর্তন? কেন হঠাৎ করে তাদের কাছে তেহরান আর শত্রু নয়, বরং রক্ষার পাত্র হয়ে দাঁড়ালো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের রাজনীতির সেই পর্দার পেছনের গল্প। 2003 থেকে 2023 সাল পর্যন্ত ইরান মধ্যপ্রাচ্যের অঘোষিত সুপার পাওয়ার হিসেবে আধিপত্য বিস্তার করেছিল। মূলত 2003 সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পর এই অঞ্চলের ভূরাজনৈতিক মানচিত্রে ইরানের উত্থান ঘটে। সাদ্দাম হোসেন পতনের ফলে ইরাক তেহরানের সবচেয়ে কাছের মিত্র পরিণত হয়। এরপর 2 দশক ধরে অর্থাৎ 2023 সাল পর্যন্ত ইরান এই অঞ্চলের প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। সিরিয়ায় বাশার আল আসাদের শাসন টিকিয়ে রাখা, লেবাননে হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখা, এমনকি ইয়েমেনে হুতিদের সমর্থন দিয়ে সৌদি আরবের সীমান্তে পৌঁছে যাওয়া, এর সবই ছিল ইরানের সুনির্দিষ্ট কৌশলের অংশ। তখন ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং গাজার এই বিশাল নেটওয়ার্ককে বলা হতো এক্সিস অফ রেসিস্ট্যান্ট বা প্রতিরোধের অক্ষ। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে অভিহিত করেছিলেন শিয়া ক্রিসেন্ট বা একটি অর্ধচন্দ্রাকৃতির প্রভাব বলয় নামে, যা সুন্নি অধ্যুষিত আরব রাষ্ট্রগুলোর জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছিল। কারণ তখন আরব দেশগুলোর মনে একটাই আতঙ্ক ছিল, ইরান কি তবে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে নিজের প্রভাব বলে নিয়ে নেবে? কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর যেন সব হিসাব নিকাশ পাল্টে যায়। এই হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধ এবং ইসরায়েলের বিধ্বংসী সামরিক অভিযানে ইরানের সেই এক্সিস অফ রেসিস্ট্যান্ট বা প্রতিরোধের অক্ষ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গত কয়েক বছরে এই অঞ্চলে যা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল লেবাননে হিজবুল্লাহ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছে, নেতৃত্বের বড় অংশ ধ্বংস এবং অস্ত্রভান্ডারের ব্যাপক ক্ষতি হয়েছে। সিরিয়ায় দীর্ঘদিনের মিত্র বাশার আল আসাদের সরকার 2024 সালের ডিসেম্বরে পতন হয়েছে, যা ইরানের লজিস্টিক্স সাপ্লাই লাইন ছিন্ন করে দিয়েছে। ইরাকের শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুতিরা এখন কোণঠাসা, তাদের কার্যকারিতা অনেকাংশ হ্রাস পেয়েছে। এমনকি ইরান নিজেই 2025 সালে ইসরায়েল ইরান যুদ্ধ, ড্রোন, মিসাইল হামলা, অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতায় বিপর্যস্ত। ফলে যে শিয়া ক্রিসেন্ট একসময় আরব বিশ্ব কাঁপাত, 2026 সালে এসে তা প্রায় ইতিহাসের পাতায় পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের নেতারা এখন বুঝতে পেরেছে যে ইরান আর আগের মতো তাদের কাছে আঞ্চলিক হুমকি নয়। কিন্তু ইরানের এই দুর্বলতার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে এখন নতুন এক শূন্যতা সৃষ্টি হয়েছে। কথায় আছে, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ইরানের চেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে 2025 সালের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের অতর্কিত হামলায় পুরো আরব বিশ্বের নিরাপত্তা ভাবনা বদলে দিয়েছে। তাই আজ আরব রাজাদের কাছে ইরানের মার্কিন আক্রমণ না চাওয়ার প্রধান কারণ হলো এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য। যদি আমেরিকা বা ইসরায়েল মিলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেয়, তবে ইসরায়েল এই অঞ্চলে হয়ে উঠবে একছত্র অধিপতি। তারা মনে করছে ইরানে একদম সরিয়ে দিলে ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠবে এবং পুরো অঞ্চলকে নিজেদের ছাঁচে গড়ে তোলার চেষ্টা করবে। অর্থাৎ আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য হলেও তাদের এখন ইরানকে প্রয়োজন। দ্বিতীয় বড় কারণটি হলো রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের ঝুঁকি। ইরানে কোনো শক্তিশালী রাজনৈতিক বিরোধী দল নেই, তাই যদি যুদ্ধের মাধ্যমে বর্তমান সরকারের পতন হয়, তবে পুরো ইরান রাষ্ট্রটি ভেঙে পড়তে পারে। সিরিয়া বা ইরাক ভেঙে পড়াতে যা ক্ষতি হয়েছিল, ইরানের মতো 8 থেকে 9 কোটি মানুষের দেশ ভেঙে পড়লে তার ফল হবে হাজার গুণ বেশি ভয়াবহ। কোটি কোটি শরণার্থী, নতুন নতুন চরমপন্থী জঙ্গি গোষ্ঠীর জন্ম এবং চরম অস্থিতিশীলতা সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী অন্ধকারে তলিয়ে যাবে। তুরস্ক বা সৌদি আরব কেউই তাদের সীমান্তে এই নরক দেখতে চায় না। তাই আজ ওমান, কাতার, তুরস্ক, আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা বাড়িয়েছে। অন্যদিকে সৌদি আরব এবং মিশর ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছে যে হামলা নয়, বরং কূটনীতিকে প্রাধান্য দেওয়ার জন্য। তারা চায় না ইরান পারমাণবিক বোমা বানাক, কিন্তু তারা এটাও চায় না যে ইরান একটি ধ্বংসস্তূপে পরিণত হোক। তাই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন একটাই মন্ত্র, একটি দুর্বল ইরানকে সহ্য করা যায়, কিন্তু একটি ধ্বংস হওয়া ইরানকে সামলানো অসম্ভব। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।